বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, প্রায় 1,50,00,000-এর মতো প্রবাসী আছেন যারা দেশের বাইরে থাকেন। প্রয়োজনে 6 মাস, 1 বছর, 2 বছর পরেই বাংলাদেশে আসেন। তো নানা প্রকার কারণবশত তারা যখন দেশের বাইরে থাকেন, কিন্তু বাংলাদেশে তার পক্ষে নানা প্রকার মামলা মোকদ্দমা, তার সম্পত্তিটা দেখাশোনা, সেটা বিক্রি করা, মর্টগেজ দেওয়া, নানা প্রকার কাজের জন্য তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয়। তো এই যে বিদেশে থেকে কিভাবে পাওয়ার অফ অ্যাটর্নি আপনি দিতে পারবেন, কি কি কাজ করতে পারবেন, এ সংক্রান্ত অসংখ্য ভিডিও, অসংখ্য আর্টিকেল আপনি কি পাবেন নানা প্রকার সোশ্যাল মিডিয়া এবং গুগলে পাবেন, যেগুলো মোটামুটি আমরা যদি বলতে পারি যে 70% সঠিক হলেও বাকি 30% মিথ্যা, ভুয়া অথবা অসত্য তথ্য থাকে। তো আপনি যখন সেগুলো অনুসরণ করে কাজগুলো করতে যান, তখন বাস্তবে যখন আপনি প্র্যাকটিসে যান বা বাস্তবে কাজটা যখন করে নিয়ে আসেন, তখন আপনার জন্য নানা প্রকার সমস্যার সম্মুখীন হয়ে যায়। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যদি দেশের বাইরে থেকে যদি আপনি ক্ষমতাপত্র আনতে চান, তাহলে আপনাকে কোন ফরম্যাটে লিখতে হবে। মনে রাখবেন, বাংলাদেশের জন্য আপনি সাধারণ, বিশেষ, অপ্রত্যাহারযোগ্যগুলো এক ফরম্যাটে লিখতে হয়, বিদেশ থেকে আনার জন্য আরেক ফরম্যাটে লিখতে হয়। এটা আমাদের কথা না, এটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি যে বিধিমালা, সেখানে তারা এই সমস্ত ফর্মগুলো জারি করে রেখেছে। 2015 সালের বিধিমালাটা যদি আপনি দেখেন, সেখানে আপনি এই ফর্মটা পেয়ে যাবেন। এই ফর্ম মোতাবেক আপনি বিদেশ থেকে সাধারণ আনেন, বিশেষ আনেন, অপ্রত্যাহারযোগ্য আনেন, প্রমাণীকরণ আনেন, যেটাই আনেন, আপনাকে এই ফরম্যাটে কি করতে হবে, আপনাকে দলিলটা লিখতে হবে। তো এর যে ওয়ার্ড ফাইল, সেটা আমরা আগামী ভিডিওতে আপনাদেরকে তৈরি করে দেখাবো, এবং কিভাবে আপনি বাংলায় করবেন না ইংলিশে করবেন সেটা আপনি করতে পারেন। তাহলে বিদেশ থেকে যে পাওয়ার অফ অ্যাটর্নি আনবো আমরা, এটা আমরা দেশে যে পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি করি তার মতো হবে না। এক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলে রাখবো, যে অনেকে এটাকে স্ট্যাম্প পেপারে কি করতে চান, এটাকে প্রিন্ট করতে চান বাংলাদেশি স্ট্যাম্প পেপারে। কথা হচ্ছে, আপনার এমন দরকার নাই, আর বাংলাদেশ থেকে আপনার এটা তৈরি করে বিদেশে পাঠানোরও কোনো প্রয়োজন নাই। আপনি বিদেশে বসেই যদি নেট থেকে অথবা আমার আগামী ভিডিও থেকে যেই আপনি ওয়ার্ড ফাইলটা পাবেন, সেটা প্রিন্ট করেই আপনি পাওয়ার অফ অ্যাটর্নি বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবেন। আপনার শুধু লাগবে কি, আপনার নিজের ছবি লাগবে, যাকে পাওয়ার দিচ্ছেন তার ছবি লাগবে, তার আইডি কার্ড অনুযায়ী নাম, ঠিকানা, সবকিছুর প্রয়োজন হবে। এটা ছাড়া বাংলাদেশি স্ট্যাম্পের প্রয়োজন নাই। কেন নাই? সেটা হচ্ছে, যখন আপনার এই দলিলটা, যখন এই যে এটা, যখন আমরা বাংলাদেশে যখন এটা পৌঁছবে, তখন ডিসি অফিসে স্ট্যাম্প যুক্ত করবে। দেখেন এখানে 500 1000 টাকা স্ট্যাম্প যুক্ত করা আছে। আবার যদি আমরা দেখি যে নিচের দিকে দেখেন, তারা কি করেছে, এই যে আরো ছোট করে 500 500 1000, টোটাল 2000 টাকার স্ট্যাম্প তারা কি করেছে, লাগিয়ে দিয়েছে। আমরা যেই সমস্ত নন জুডিশিয়াল স্ট্যাম্প এগুলো প্রিন্ট করি, যেহেতু সারা বিশ্ব বাংলাদেশে কাগজ ব্যবহার করবে না, দেশের বাইরে থেকে প্রস্তুত করা হবে, তাই আপনি যে কোনো A4 সাইজে যে কাগজগুলো আছে সেগুলোতে আপনি কি করতে পারেন, প্রিন্ট করে বাংলাদেশে আপনি পাঠিয়ে দিবেন। তখন এই বাংলাদেশে যেটা হবে, এই রকম জুডিশিয়াল স্ট্যাম্পগুলো, নন জুডিশিয়াল স্ট্যাম্পগুলো জেলা প্রশাসকের কার্যালয়ে লাগিয়ে দেওয়া হবে। তাহলে আপনারা কি একটা জিনিস তো অন্তত বুঝতে পারলেন, যে আপনারা টেনশন নাই যে বাংলাদেশে পাওয়ার অফ অ্যাটর্নিটা তৈরি করে আপনাকে পাঠাতে হবে। জাস্ট বাংলাদেশ থেকে ওই ব্যক্তির ছবিটা সংগ্রহ করবেন, আইডি কার্ডটা সংগ্রহ করবেন, যাকে আপনি ক্ষমতা দিতে চান। বাকি ফরম্যাটটা আপনি নিজে বসে আপনার কম্পিউটারে আপনি কি করবেন, টাইপিং করবেন। আর এই ফরম্যাটটা এইখানে যেরকম দেখতেছেন এইরকম হবে। তো সেটা আমরা ওয়ার্ড ফাইলটা আগামী ভিডিওতে দিব। এইরকম করে আপনি সেখানে কি করবেন, আপনি লিখবেন। আপনি চাইলে বাংলাতে লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন। এইরকম আপনার কি হবে, এই পাওয়ার অফ অ্যাটর্নিটা আপনার এই ফরম্যাটটা এরকম হবে। দেখেন এইরকম। তো আমি যদি বাস্তবে আপনাদেরকে যেটা দেখাই, যে দেখেন এইটা হচ্ছে বাস্তবে যে একজনের পাওয়ার অফ অ্যাটর্নি। এটা যদিও জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি, আপনি চাইলে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি নিতে পারেন। দেখেন এখানে সিরিয়াল নাম্বার, সেটা এমবিসি থেকে দিয়ে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে একটা পার্ট, আর এটা হচ্ছে আরেকটা পার্ট। দেখেন দুটা পার্ট। আর আপনার দলিলটা যদি সাব রেজিস্ট্রেশন অফিসে যদি রেজিস্ট্রি করার প্রয়োজন পড়ে, আপনি যদি অপ্রত্যাহারযোগ্য যদি আপনি দেন, তখন আপনি এই লাইনটাও শুধু যুক্ত করে দিবেন, এই লাইনটাও যুক্ত করে দিবেন। দলিলের প্রকৃতি, মৌজা, থানা, জেলা, পণ্যমূল্য যদি থাকে, এইটা আপনি জাস্ট এটার সাথে কি করে দিবেন, আপনি এখানে
অ্যাড করে দিবেন, এতটুকুই কাজ, যেটা আমরা আগামী ভিডিওতে দেখাবো। এই পর্যন্ত আপনার হেডিং থাকবে। আর এখানে আপনারা বাকি যে জিনিসগুলো দেখতেছেন, প্রথমে জাস্ট আপনাদেরকে আমরা যদি একটা কথা বলে নেই, যে এখানে দেখেন এই যে দলিলটা, এই দলিলটা প্রস্তুত করা হয়েছে 16/6/2021। এই দলিলটা কি করা হয়েছে এত তারিখে, এটা এমবেসিতে গিয়ে উনি দলিলটাতে সিগনেচার করেছেন 16/6/2021 এমবেসিতে গিয়ে উনি কি করেছেন, দলিলটা সেখানে করেছেন। তো এমবেসিতে গিয়ে যে উনি করেছেন, সেক্ষেত্রে এখানে আপনি কি প্রমাণ পাবেন? তো দেখেন এখানে এমবেসির সিল দেওয়া আছে, ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউকের এমবেসিতে এইটা গিয়ে উনি করেছেন। তো করার পরে নরমালি এগুলো কি করা হয়, এগুলো কিভাবে প্রস্তুত করতে হবে, এটাও কিন্তু এটা আপনি ডুপ্লিকেট আকারে প্রস্তুত করতে হবে, অর্থাৎ এইটার এক কপি সাথে সাথে আরো এক কপি, 2 কপি একসাথে প্রস্তুত করতে হবে। তো যাই হোক, সেখানে উনি সমস্ত কিছু সিগনেচার করেছেন, এবং যেই ছবি দেওয়া হয়েছে ছবির উপরে কি করেছেন উনি, সেম যে নিজে সিগনেচার করেছেন, সবকিছু করেছেন, যাকে ক্ষমতাটা দেওয়া হচ্ছে তার ছবির উপরে উনি সিগনেচার করেছেন, আঙ্গুলের ছাপ দিয়ে দিয়েছেন। এটি হচ্ছে কাজ। আর এমবেসি এখানে সিল মেরে দেয় যে আসলে তারা কোনো প্রকার দায়বদ্ধতা নেয় না এই মুক্তারনামা সম্পত্তি সম্পর্কে, যদিও মুক্তারনামা বর্ণিত সম্পত্তির মালিকানা বা সত্ত্বের বিষয়ে কালেক্টর দায়ী নয়। এটা হচ্ছে যে ডিসি অফিস থেকে দেওয়া হয়, এটা এমবেসি থেকে তারা সিল মেরে দেয়। এগুলো না মানলেও চলে, এটা হচ্ছে জাস্ট একটু তাদের ফর্মালিটি। তো তাহলে দেখেন, প্রথমেই যখন উনি দলিলটা প্রস্তুত করলেন 16/6/2021 এমবেসির সামনে সিগনেচার করলেন, করার পর এই দলিলটাকে উনি কি করলেন, বাংলাদেশে পাঠালেন। তো বাংলাদেশে নানা প্রকার ভাবে পাঠানোর পরে উনি যখন এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় অগাস্ট মাসের 1 তারিখে এখানে একটা সিল পড়লো, এখানে একটা নাম্বার কিন্তু চলে আসলো, দেখেন 5365/2021। তো এই যে 5365/2021 পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কি হলো, অ্যাটেস্টেশন হয়ে গেল যে আসলে ওই ব্যক্তি ওইখানে গিয়ে এই দলিলটা করেছে। তারপরে উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে ডিসি অফিসে, কালেক্টরের অফিসে এটা জমা দিয়েছেন স্টাম্প যুক্ত করার জন্য। কেন করবেন, আইনে এভাবেই বলা আছে। তো স্টাম্পটা উনি কত করেছেন, 4/9/2021। তার মানে যেটা হচ্ছে, একটা নিয়ম হচ্ছে, যখনই বাংলাদেশে ঢুকবে, ঢুকার পর 2 মাসের মধ্যে এই যে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনি যেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাকে কি করতে হবে, অ্যাটেস্টেশন করে নিতে হবে, এবং 3 মাসের মধ্যে এই স্টাম্প, যেহেতু এটা অন্য দেশের কাগজে লিখিত, এখানে দেখেন 500 + 500 1000, এবং দ্বিতীয় পাতায়ও 500 500 1000। যদিও আমরা যতটুকু স্টাম্প একটা দেখলাম, এখানে 1000 টাকা তাদের নেওয়ার কথা ছিল, 1000ও না, কারণ 500 টাকা। আমরা জানি সাধারণ যে মুক্তারনামা স্টাম্প একটা যদি আমরা একটু ভালো করে পড়ি, এই যে 18 নম্বর আইনে সেকশনে তাদেরকে ক্ষমতা দিচ্ছে 3 মাসের মধ্যে তারা স্টাম্প যুক্ত করে নেবে বাংলাদেশে প্রবেশের পর। আর যতটুকু আমরা এই যে স্টাম্প ডিউটিটা দেখতেছি, দেখেন এই যে পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে আপনার, যখন আপনি পাওয়ার অফ অ্যাটর্নি কি করবেন, আপনি সিঙ্গেল ট্রানজ্যাকশনের জন্য পাওয়ার অফ অ্যাটর্নি করবেন, তখন সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নির জন্য এটা মাত্র 500 টাকা। আর যখন আপনি কি করবেন, যে ক্ষেত্রে আপনি পণ্যমূল্য সহ, পণ্যমূল্য বাদে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দিবেন, তখন 1000 টাকা। তো যাই হোক, তারা যেটি করেছে সেটা হচ্ছে দুটো জিনিস লক্ষ্য করতে, যে তারা বেশি নিয়েছে। 1 নম্বর তো হচ্ছে তারা এটাকে, এই যে পাওয়ার অফ অ্যাটর্নি যেটা ছিল, এটা হচ্ছে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি, জাস্ট এটা নিয়ে সম্পত্তির দেখাশোনা, আর কিন্তু কিছু না। জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি মানে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি, ওই সম্পত্তিটা দেখাশোনা, মামলা মোকদ্দমা করা সংক্রান্ত বিষয়ে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে। তো এই জন্য যেটা হয়েছে, এটা হচ্ছে যে একটা সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি, স্ট্যাম্প অ্যাক্ট অনুযায়ী এটা 500 টাকা হওয়ার কথা ছিল, তারা এটাকে অপ্রত্যাহারযোগ্য হিসাবে নিয়ে 1000 টাকা নিয়েছে। এবং আমরা যদি দেখি যে 35 নাম্বার, যে তাদের টেবিলের 35 নাম্বার মোতাবেক তারা সেখানে কি করেছে, কাউন্টার পার্ট হিসাবে তারা আরো কি করেছে। তো জাস্ট আমরা 35 নাম্বারটা একটু দেখে নিই যে আসলে 35 নাম্বারে আছেটা কি জন্য তারা এত টাকা চার্জ করলো, যেটা হয়তো তাদের ভুল বুঝাবুঝি, কিন্তু প্রকৃতপক্ষে এত টাকা তাদের চার্জ করার কথা না। 33 34 আমরা যদি দেখি, জাস্ট স্টাম্প ডিউটিটার ক্ষেত্রে, স্টাম্প ডিউটিটা কাউন্টার পার্টে তাদেরকে দিতে হয়, অর্থাৎ একটা হচ্ছে আমাদের 25 নাম্বার, যদি আমরা দেখি 25 নাম্বার, জাস্ট এই তো হচ্ছে কাউন্টার পার্ট, মানে আপনি যে পাওয়ার অফ অ্যাটর্নিটা তৈরি করেন, আপনি কিন্তু প্রতিলিপি আকারে তৈরি করেন। তো তারা এখানে যেটা বলতেছে, যদি 100 টাকার কম হয়, যদি মূল্যবান, তাহলে সেম 100 টাকাই। আর যদি 100 টাকার বেশি হয়, এখানে বলা আছে যে এখন টাকা 200 টাকা, 200 টাকার যদি বেশি হয়
তখন কি হবে যে এক্ষেত্রে 100 টাকা, মাত্র 100 টাকা তারা নিতে পারে কাউন্টার পার্টের জন্য, অর্থাৎ ডুপ্লিকেট বা কাউন্টার পার্টের জন্য। যাই হোক, তারা বেশি নিয়েছে, কিছু বলার নাই। তো এক্ষেত্রে আমরা এতটুকু বুঝলাম, একটা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল কি হবে। পাওয়ার অফ অ্যাটর্নি দলিল আপনি বিদেশে বসেই নির্দিষ্ট ফরম্যাটে তৈরি করে নিতে পারেন। সেটা বাংলাদেশে প্রবেশের পরে এটা সর্বপ্রথম যে আমাদের এইখানে দেখেন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার, অর্থাৎ যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, এই পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে অ্যাটেস্টেশন করে নেবেন। পরবর্তীতে এটাকে আপনাকে কি করতে হবে, ডিসি অফিসে আপনাকে এটাকে স্টাম্পযুক্ত করতে হবে। পরবর্তীতে আপনি সেটা 4 মাসের মধ্যে সাব রেজিস্ট্রেশন অফিসে সাবমিট করবেন। এখন এই যে আমরা ফরম্যাটটা দেখালাম, এটা কিন্তু তফসিল ক ফর্ম 3-এ লেখা আছে, আপনি এইভাবেই আপনাকে লিখতে হবে। এখানে কি বলা হচ্ছে, প্রথমে আপনি সম্পাদনের তারিখটা লিখবেন, কত তারিখে সম্পাদন করা হচ্ছে। যেমন দেখেন যে এই দলিলটাতে সম্পাদনের তারিখ, ডেট অফ এক্সিকিউশন দেওয়া আছে, যেটা আমি হাইড করে দিয়েছি। তারপরে হচ্ছে যে এখানে আরো যে জিনিসটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে পাওয়ার দাতার নাম ঠিকানা, গ্রহীতার নাম ঠিকানা এবং তাদের পাসপোর্ট। তো এটা সবগুলোর ক্ষেত্রে একই রকম হয়, যে দেখেন এখানে 1 নম্বরে পাওয়ার দাতার নাম, 2 নম্বরে পাওয়ার গ্রহীতার নাম, 3 নম্বরে হচ্ছে যে তাদের পাসপোর্ট নাম্বার, যাবতীয় কিছু। তাহলে আপনি তাদের পাসপোর্ট নাম্বার যদি থাকে অথবা দেশের আইডি নাম্বারটা নিয়ে নেবেন। তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে 5 নাম্বারটা। 5 নাম্বারটা আমাদেরকে কি বলে দেখেন, 5 নাম্বারটা বলতেছে যে আপনি যে পাওয়ার অফ অ্যাটর্নিটা দিচ্ছেন, আপনি কি জন্য দিচ্ছেন, কি কি ক্ষমতা দিচ্ছেন। তো এটা আপনার নির্ভর করে আপনার ক্লায়েন্টের উপর, আপনি সেখানে কি কি ইনক্লুড করতে চাচ্ছেন। উনি কি বিক্রি করতে পারবে, চুক্তি করতে পারবে, মর্গেজ করতে পারবে, উন্নয়ন ঘটাতে পারবে, এই সমস্ত কাজের জন্য দিচ্ছেন, না শুধু ভাড়া উত্তোলন, না শুধু আদালতে মামলা করা, না যে কোনো লিগ্যাল প্রসিডিং এ আপনার সম্পত্তিটার স্থিতি অবস্থা বজায় রাখানো, যাবতীয় কর্মকাণ্ড। অর্থাৎ আপনি চাইলে আপনার খুশি মতো সেখানে সত্যগুলো দিতে পারতেছেন। তো এটা নির্ভর করে অপ্রত্যাহারযোগ্য সাধারণত দেওয়া হয় 4 কারণে। আমরা জানি, বিক্রি করার জন্য, বন্ধ করার জন্য, উন্নয়ন ঘটানোর জন্য, ব্যাংকের বিপরীতে মর্গেজ রাখার জন্য। তো 6 নাম্বারটার ক্ষেত্রে আমরা যদি এখন যাই, যে 6 নাম্বারে আপনি কি লিখবেন। তো দেখেন 6 নাম্বারকে বলা হচ্ছে যে আপনি যদি সেটা অপ্রত্যাহারযোগ্য হয়, অবশ্যই একটা সাব রেজিস্ট্রেশন অফিসে দাখিল করতে হবে। তো 6 নম্বরে সেই সাব রেজিস্ট্রেশন অফিসটার নাম লিখবেন। 7 নম্বরে হচ্ছে যেহেতু অপ্রত্যাহারযোগ্য সম্পত্তি বিষয়ক, তাহলে সেখানে আপনার 52 ক ধারা প্রযোজ্য হবে। দেখেন, অর্থাৎ সম্পত্তির আপনি যাবতীয় ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে। ডকুমেন্ট বলতে আপনার নামজারি খতিয়ানটা সেখানে লিখতে হবে, বাজার মূল্য কত, সম্পত্তির প্রকৃতি কি, সবকিছু এখানে আপনাকে উল্লেখ করতে হবে। ব্যাংকের জন্য হলে ব্যাংকের নাম উল্লেখ করতে হবে, ভূমি উন্নয়ন সংস্থা হলে তার যাবতীয় কিছু উল্লেখ করতে হবে। তারপরে বলা হচ্ছে যে 8 নম্বরে ভূমি উন্নয়ন সংক্রান্ত, এগুলো আপনার জন্য প্রযোজ্য যদি হয় তাহলে লিখবেন, প্রযোজ্য না হলে প্রযোজ্য নয়, নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলেই চলবে। তারপরে হচ্ছে যে সম্পত্তির মূল্য কত, যদি আপনি পণ্য মূল্য সংগ্রহণ করেন, মূল্য কত সেটা আপনি এখানে উল্লেখ করবেন। যদি আপনি কোনো প্রকার তার আর্থিক যদি দায় থাকে, লেনদেন থাকে, সেটা লিখবেন, সেটা আপনাকে অবশ্যই এখানে লিখতে হবে। তারপর হচ্ছে একটা অবশ্যই মেয়াদ থাকবে, অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি আপনি অবশ্যই একটা মেয়াদ দিবেন, 6 মাস না 1 বছর, 12 নম্বরে মেয়াদটা আপনি দিবেন। তারপরে বলা হচ্ছে যদি পাওয়ার দাতা গ্রহীতা একাধিক হয়, যদি আপনার একাধিক হয় লিখবেন, যদি না হয় তাহলে সেখানে প্রযোজ্য নয় লিখে দিবেন। তারপরে বলা হচ্ছে পক্ষগণের অভিপ্রায় প্রতিফলনের নিমিত্তে আপনি যদি অন্য কোনো সত্য দিতে চান সেটা দিতে পারবেন। 15 নম্বরে পাওয়ার দাতা একটা স্বাক্ষর করে দিবে। 16 নম্বরে যদি আপনি নিজে লেখেন প্রযোজ্য নয়, আর যদি অন্য কারো মাধ্যমে লেখান অ্যাডভোকেট, উনি ওনার নাম ঠিকানা সিলগুলো দিয়ে দিবে। আর হচ্ছে এখানে আপনাকে একটা হলফনামা কিন্তু দিতে হবে, যেমন আপনি 200 টাকার স্ট্যাম্পে হলফনামা দেন, এইরকম হলফনামা দিতে হবে। আর 18 নম্বরে উপযুক্ত কর্মকর্তার পদবি স্বাক্ষর, অর্থাৎ 18টা কলমে আপনাকে এগুলো লিখতে হবে। যেমন আমরা এই যে পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটাতে আপনি দেখেন শিডিউলটা আমরা এখানে সংযুক্ত করেছি, মালিকানাটা আমরা সংযুক্ত করে দিয়েছি, এবং যদি আমরা জাস্ট আমরা দেখি যে 17-18 দেখেন এফিডেভিট, আপনি যদি অপ্রত্যাহারযোগ্য দেন তবেই প্রযোজ্য, জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নির জন্য এফিডেভিট প্রযোজ্য না। 18 নম্বরে এখানে যেটি করেছে যে সেখানে উপযুক্ত কর্মকর্তা অর্থাৎ হাই কমিশন তারা সিল দিয়ে দিয়েছে, যে লন্ডনের যে বাংলাদেশ হাই কমিশন আছে দেখেন তারা সেখানে সিল দিয়ে দিয়েছে। এটি হচ্ছে কথা। আর এখানে যেটা করেছে দেখেন
যে যখন বাংলাদেশে এসেছে, বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় এখানে সিল দিয়ে দিয়েছে যে না, এটি ঠিক আছে, সমস্যা নাই। এটি হচ্ছে যে লন্ডনের যে এমবেসি, তারা সেখানে সিল দিয়ে দিয়েছে। এখানে আবার বাংলাদেশের যে ফরেন মিনিস্ট্রি, তারা সিল দিয়ে দিয়েছে। তো এভাবেই আপনি বিদেশে বসে আপনার ক্ষমতাটা বাংলাদেশে আপনি যে কাউকে দিতে পারেন। তাহলে আপনারা বুঝতে পারলেন, এটি আপনারা বিদেশে বসে বিদেশি পেপারে, বিদেশি স্টাম্পে যুক্ত করতে পারেন। যখন বাংলাদেশে আসবে, বাংলাদেশে আসার পরে সেটা যে হবে এইরকম, এই যে এখানে যে স্টাম্পগুলো দেখতেছেন, এইরকম স্টাম্প যুক্ত হবে। তাই বাংলাদেশি স্টাম্প পেপারে লিখতে হবে বলে আমাদের যে ভুল ধারণা আছে সেটা না। এখানে তারা স্টাম্প লাগিয়ে কি করবে, বাতিল করে দিবে। আর এখানে আবার বাতিল লেখার কারণ, তাই বলে দলিলটা বাতিল না, এটা হচ্ছে স্টাম্প অ্যাক্ট অনুযায়ী যখন একটা স্টাম্প লাগানো হয় সেটাকে কি করতে হয়, দুটো দাগ দিয়ে কেটে দিতে হয়, অথবা সেখানে বাতিল লিখতে হয়, যাতে এখান থেকে কেউ উঠিয়ে আবার অন্য কোনো জায়গায় ব্যবহার করতে না পারে। তো এই জন্য আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান, স্টাম্প একটা ভালো করে পড়ে নেবেন, বুঝতে পারবেন। আর যদি পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে জানতে চান, অ্যাটলিস্ট পাওয়ার অফ অ্যাটর্নি আইন এবং বিধিমালা আরেকবার পড়ে নেবেন। আর আগামী ভিডিওতে আমরা এটার যে ওয়ার্ড ফাইলটা আছে সেটা আমরা দিয়ে দিব, আপনারা উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।